হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকেও তোমরা শুনতে চলেছ একটি ঘটনা। আজকের এই ঘটনাটা একটা কালো জাদু নিয়ে। একটা পরিবারের ওপর কালো জাদু করা হয়েছিল, কিন্তু এই ঘটনায় আমরা জানতে পারিনি যে কালো জাদুটা কে বা কারা করেছিল। কিন্তু এই ঘটনায় এমন এমন কাজ আছে না যেগুলো শুনলে তোমাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। আজকের এই ঘটনাটা খুবই সাংঘাতিক একটা ঘটনা, খুবই স্কেয়ারি একটা ঘটনা। এমন কালো জাদুর ঘটনা তোমরা শুনেছ কিনা আমি জানি না। মানুষের মাথা দিয়ে কালো জাদু করা হয়েছিল। যাই হোক, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, যে রাজ্যে হারিয়ে যেতে গেলে কানে কিন্তু হেডফোনটা অবশ্যই গুঁজে নিতে হবে। চলো এবার আমরা চলে যাই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নাম সুজিত, আমি দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে বলছি। আমি তোমাকে আজকে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেই ঘটনাটি আমার পরিবারের ঘটনা। কিছু বিশেষ কারণের জন্য আমি আমার বাড়ির নামটা গোপন রাখছি। এখানে বলে রাখি, ক্যানিংয়ে আমরা মাত্র 6 মাস হয়েছে এসেছি। এর আগে আমরা থাকতাম বসিরহাটে। বসিরহাটে আমাদের শরিকি বাড়ি ছিল। সেখানে আমাদের পরিবারের সবাই বসবাস করতাম। আমি, আমার দাদু ঠাকুমা, আমার কাকারা। আমার বাবারা ছিল 2 ভাই। আমার বাবা বড়, তারপর আমার কাকা। আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আর আমার কাকার ছিল 2টি মেয়ে। ঘটনাটা 2010 সালের। তখন আমি ক্লাস 10-এ পড়ি। 2011 সালে আমি মাধ্যমিক দিই। ঘটনাটা মাধ্যমিক দেওয়ার 6 মাস আগের, অর্থাৎ সেটা 2010 সালই ধরতে পারো। হঠাৎ করে আমার মা, আমার কাকিমা আর আমার বোনেদের প্রত্যেকের মাথার চুল ভীষণভাবে পড়ছিল। এমন মাথার চুল পড়ছিল যে মাত্র 3 মাসের মধ্যে তাদের চুল প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। বলতে পারো বাড়িতে কান্নাকাটির এক শেষ। আর আমাদের বাড়ির মেয়েদের চুল অনেক লম্বা আর গোঁজযুক্ত। চুল প্রায় উঠেই যাচ্ছিল। কোনো কবিরাজি তেল, শ্যাম্পু, পেঁয়াজের রস কোনো কিছুই সেভাবে কাজ দিচ্ছিল না। চুল সমান তালে উঠে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে বাড়ির সবাই চুল কেটে একদম ছোট করে নেয়। প্রায় 3 মাস বাদে বাড়িতে আরও একটা অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করে। আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ রাত্রিবেলা ঘুমোলেই একটা গোঙানির শব্দ শুনতে পেতাম। প্রথম শব্দটা মনে হতো যে কোনো বাচ্চা কুকুর হয়তো মিনমিন করে কাঁদছে। আস্তে আস্তে শব্দটা বেশ জোরে হতে লাগলো। পরবর্তীকালে আমরা বুঝতে পারলাম যে এটা কোনো কুকুর নয়, একটা বাচ্চা মেয়ের কান্না। আমরা অত গায়ে লাগালাম না, ভাবলাম হয়তো আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা রয়েছে। আর আমরা আমাদের বাড়িতে নিজেদের মতোই থাকতাম। পাড়ায় সেরকম কোনো মানুষজনের সাথে আমাদের আলাপ ছিল না, আর আলাপ থাকলেও সেটা মৌখিকতার খাতিরে। আমার বাবা মা দুজনেই চাকরি করতেন, আমার কাকাও চাকরি করতেন, আর সংসার কাকিমা এবং ঠাকুমারা দুজন মিলে সামলাতেন। তাই আমি, আমার 2 বোন আর সংসারের কাজ সামলে তাদের আর কারোরই ইচ্ছে হতো না পাড়ায় বেরিয়ে অন্য কোনো বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য। একদিন আমার ছোট বোন স্কুল থেকে ফিরে রক্ত বমি করতে শুরু করে। তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা কোনো কারণ খুঁজে পায় না। তারা সামান্য ওষুধ দিয়ে ছেড়ে দেয়। বাড়িতে এসে আমার বোন প্রচণ্ডভাবে কাহিল হয়ে যায়। এই ঘটনার দিন 6-এর মধ্যে আমি একদিন টিউশন থেকে ফিরে প্রচণ্ডভাবে বমি করতে শুরু করি। আমার বমির সাথেও রক্ত বেরোচ্ছিল। আবারও আমাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। একইভাবে আমার ক্ষেত্রেও কোনো রোগের লক্ষণ খুঁজে পাওয়া যায় না, শুধুমাত্র ওষুধ দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। যেহেতু 1 মাসের মধ্যেই আমার মাধ্যমিক পরীক্ষা, তাই জন্য আমাকে একটু বিশেষ যত্নে রাখা হতো। এরপর আমার দাদুর রক্ত বমি আরম্ভ হলো। আমার দাদুর যেহেতু বয়স হয়েছিল, সেহেতু তিনি রক্ত বমি করার সাথে সাথে দেহত্যাগ করলেন। হসপিটালে নিয়ে যাওয়ার মতো সময়ও তিনি দিলেন না।
ওনার সন্তুষ্টি ক্রিয়ার দিন 15 বাদেই আমার মাধ্যমিক পরীক্ষা, তাই আমাকে রাত জেগে জেগে পড়তে হতো। আমি একদিন রাত জেগে পড়ছি আমার ঘরে। আমার ঘরের বিবরণটা দিয়ে দিই। আমার ঘর মোটামুটি একটা বড় সাইজের ঘর, যাকে বলা হয়। ঘরের এক কোণে একটা 6-7-এর খাট রয়েছে। খাটের পাশে একটা বড় আলমারি, তারপর একটা ড্রেসিং টেবিল, তার পাশের দেওয়ালটাই আমার পড়ার ডেস্ক, আর ডেস্কের সামনে একটা বড় জানালা। সেই জানলাটার এক পাশ জুড়ে আমার বইয়ের তাক রাখা, আর এক পাশে আমার পছন্দের কয়েকটা গাছ। এর পাশের দেওয়ালে বাইরে বেরোনোর রাস্তা, আর তার পাশের দেওয়ালটা অর্থাৎ খাটের দিকের দেওয়ালটাই একটা কম্পিউটার টেবিল। তো আমি বাকি দিনগুলোর মতোই সেদিন রাত জেগে পড়ছিলাম। এমন সময় দরজার বাইরে থেকে মনে হলো কেউ যেন ছুটে এলো দরজার দিকে আর খাটে বসে পড়ল। আমি নিজের মতো পড়ছিলাম। আমার ছোট বোন মাঝে মাঝে ঠিক এরকমই করত। আমার খাটে এসে চুপচাপ বসে পড়ত। আমি কিছু বলতাম না, কারণ আমি বোনেদের খুবই ভালোবাসতাম। আমার বড় বোনের ডাকনাম ছিল মিনি, আর ছোট বোনের নাম ছিল নিমকি। আমি বললাম, কিরে মিনি এলি নাকি নিমকি? কোনো উত্তর পেলাম না। আমি ভাবলাম হয়তো এসে ঘুমিয়ে পড়েছে। এখানে একটা কথা বলে রাখি, আমি যে দিকটা মুখ দিয়ে পড়ছিলাম সেটা ছিল জানলার দিক, আর আমার পিঠের দিকটাই ছিল সেই খাটটা। তাই জন্য আমার পেছন ফিরে দেখার মতো ইচ্ছে বা সুযোগ কোনোটাই পাইনি। এভাবে আরও আধ ঘন্টা কেটে গেল। তার মধ্যে আমি বুঝতে পারছিলাম যে খাটের ওপর নড়াচড়া করছে। আমি ভাবলাম হয়তো আমার বোনেরা নড়াচড়া করছে। এরপর আমার বাথরুম পেল। আমি উঠে বাথরুম করার জন্য রুম থেকে বেরিয়ে যাই বাথরুম করতে। একটা কথা বলে রাখি, আমি যখন বাথরুম করতে উঠি তখন আমার একবারের জন্য মনে হয় না যে আমি খাটের দিকে তাকাই। বলতে পারো আমার কোনো সন্দেহই হয়নি। বাথরুম থেকে বেরিয়ে আমার সময়ের দিকে খেয়াল পড়ে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি মোটামুটি রাত 2টো বাজে। আর এত রাত্রে কোনোভাবেই বোনরা আমার ঘরে আসতে পারবে না, কারণ তারা রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আমি বোনেদের ঘরের সামনে গিয়ে দেখি বোনরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এবার আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে যে তবে এতক্ষণ মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল আমার ঘরে কে ছিল? আমি ঘরের দিকে আসি। পা টিপে টিপে ঘরের দিকে এসে দেখি আমার ঘরের বিছানার এক কোণে একরাশ গাঢ় অন্ধকার। আমার ডেস্কে ছোট লাইটটা জ্বলছিল। সেটার আলোয় যতটুকু বুঝলাম একটা ছায়ামূর্তি সেখানে শুয়ে রয়েছে। আমি আলো জ্বালাই। যেহেতু সুইচ দরজার পাশেই ছিল তাই আলো জ্বালাতে কোনো সমস্যাই হয়নি। আলো জ্বালিয়ে দেখি যে ওখানে কিছুই নেই। এখন তুমি আমাকে বলতেই পারো যে ওই ছোট আলোটার জন্য ওই জায়গাটা বেশি অন্ধকার লাগছিল, কিন্তু না দাদা, ওর আশেপাশে সব জায়গাতেই অন্ধকার ছিল, কিন্তু ওরকম কালো অন্ধকার ছিল না। আমি সেদিন রাতে আর পড়লাম না। আমার যে বেশ ভয় লেগেছিল সেটা আর বলতে বাকি নেই। যেহেতু আমি তখনও ছোট ছিলাম তাই জন্য আমি শুতে চলে যাই মা বাবার রুমে। গিয়ে মা বাবার পাশে শুয়ে পড়ি। বাবা মা আমাকে কিছুই বলতো না তাদের ঘরে শুলে। পরদিন সকালবেলা বাবা মাকে এই কথাটা বলাতে কেউই বিশ্বাস করে না। বলে যে আমার অতিরিক্ত পড়ার কারণে এত পরিমাণ চাপ পেয়েছি, তার জন্যই এমন মনে হচ্ছে। যথাসময়ে আমার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর টানা অনেক মাস ছুটি থাকতো। এমনকি আমি ছুটির সময় কোথাও ঘুরতে যেতাম না। যেহেতু আমার বাবা মায়ের অফিস থাকতো তাই আমাকে বাড়িতেই থাকতে হতো। অবশ্য বাড়িতে কোনোভাবেই বললাম না। 2 বোন ঠাকুমা কাকিমা দুজনেই থাকতো। এরপর আমাদের বাড়িতে শুরু হয় আর একটা বিপদ। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ছিল হোলি। সে বছর আমাদের হোলি খেলা বারণ ছিল, কারণ আমার দাদু মারা গিয়েছিল। কিন্তু তাও আমরা যেহেতু বাড়ির ছোট বাচ্চারা ছিলাম সেহেতু আমরা নিজেরাই অল্প অল্প হলেও খেলেছিলাম। তোমাকে আগেই বলেছিলাম আমাদের বাড়ির আশেপাশে প্রচণ্ড কান্নার শব্দ শোনা যেত। সেদিন রাত্রে
ওই কান্নার শব্দটা আরও তীব্র হয়ে উঠেছিল। তীব্র বলতে এতটাই তীব্র যে আমরা ঘুমোতে পারছিলাম না। পরদিন সকালবেলা সবাই মিলে আলোচনা করে ঠিক করি যে আশেপাশে 2-4টে বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া হবে যে কে বা কারা এভাবে কান্নাকাটি করছে। আমরা আশেপাশের বাড়িতে যাই এবং তাদেরকে এটাও জিজ্ঞাসা করি যে তারা কোনো কান্নার শব্দ শুনতে পেয়েছে কিনা, কিন্তু বলে যে তারা কান্নার শব্দ শুনতে পায়নি। আর এমন বাচ্চাও নেই যে এইভাবে কাঁদবে। আর যদি সত্যি এরকম কান্নাকাটির শব্দ পেত তবে তারা এতদিনে আলোচনা করতই তারা কেন চেপে রাখত। কারোর কাছ থেকে এরকম সদুত্তর না পেয়ে আমরা বাড়ি চলে আসি এবং আবার আমাদের মতো আমরা কাজ করতে শুরু করে দিই। সেদিন রাত্রেই ঠিক হয় যে যদি কোনো কান্নার শব্দ শুনতে পাওয়া যায় তবে সবাই একসাথে বাইরে বেরোবো। আর যেহেতু আশেপাশের মানুষের নাম্বার আমরা কালেক্ট করেছিলাম তাই তাদেরকেও ফোন করব। অবাক করার বিষয়, সেদিন রাত্রে কোনো রকম কান্নার শব্দ শুনতে পাওয়া যায়নি। এভাবে আরও কিছুদিন কান্না শুনতে পাওয়া যায় না। আমরা ভাবি যে যে এই দুষ্টামিটা করত সে হয়তো ভয় পেয়ে গিয়েছে। কিন্তু দিন 7 বাদে যে ঘটনাটা ঘটল সেটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। যেহেতু আমি তখন ছুটি কাটাচ্ছি সেহেতু আমি রাত জেগে কম্পিউটারে গেমস খেলতাম। আমি কম্পিউটারে গেম খেলছিলাম আর বাড়ির সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। আমি আমার ঘরের বিবরণটা যেহেতু আগেই দিয়েছি সেহেতু আর দ্বিতীয়বার দিলাম না। আমি যেখানে বসে গেম খেলছি আমার মনে হলো কে যেন পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি ভাবলাম হয়তো আমার ছোট বা বড় বোন এসেছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমার ধারণাটা পাল্টে গেল। আমি বুঝতে পারলাম যে এটা আমার বোন বা বাড়ির অন্য কারোর শরীরের স্পর্শ না, কারণ আমার বাড়ির প্রত্যেকটা মানুষের স্পর্শ আমি খুব ভালোভাবেই চিনি। এটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্পর্শ যেটা আমার কাছে অচেনা। আর তখন শীত চলে গিয়েছে, এপ্রিল মাস, বেশ গরম। আর সেই গরমের মধ্যে একটা শীতল অনুভূতি বলা ভুল হবে। একজন জড়িয়ে চেপে ধরলে সেই স্পর্শ তো আর কল্পনা হতে পারে না। আমি পেছন ফিরে তাকানোর চেষ্টা করি, কিন্তু আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে আমি না পেছন ফিরতে পারছিলাম না পারছিলাম ছাড়াতে। এরপর আমি জোরে জোরে ভগবানের নাম নিতে শুরু করি। আমি বুঝতে পারি যে আমার সেই চেপে ধরার স্পর্শটা আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। আমি তখন একটু একটু নাড়াচাড়া করতে পারছি। এরপর ভগবানের নাম আরও জোরে জোরে নিতে থাকি। এরপর আস্তে আস্তে সেটা ছেড়ে যায়। যেই মুহূর্তে বাঁধনটা ছেড়ে যায় সেই মুহূর্তে আমি সোজা দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাই। ঘর থেকে বেরিয়ে আমি সোজা চলে যাই ড্রয়িং রুমের দিকে এবং দেখতে পাই যে বাড়ির সবাই সেখানে বসে রয়েছে। এত রাতে ওখানে সবাইকে বসে থাকতে দেখে আমি ভীষণভাবে চমকে যাই। আমি সবাইকে জিজ্ঞাসা করার আগেই সবাই আমাকে বলে, তুই এত রাতে ঘর থেকে দৌড়ে দৌড়ে এলি, কী হয়েছে? সব ঘটনা সবাইকে খুলে বলাতে তারা বলে তাদের সাথেও নাকি একই রকম ঘটনা হয়েছিল। আমার 2 বোনের মনে হয়েছিল বুকের ওপর কেউ চেপে বসে রয়েছে। আমার বাবা এবং মায়ের মনে হয়েছিল কেউ যেন তাদের চুল ধরে টানছে। কাকুর পা ধরে কেউ টেনে নিচে নামিয়ে দিয়েছে এবং কাকিমার বাথরুম থেকে আসার সময় মনে হয়েছে কে যেন তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে। ঠাকুমা সেই সময় ওখানে উপস্থিত ছিল না। আমরা ঠাকুমার ঘরে গিয়ে দেখি ঠাকুমা গোঙাচ্ছে। ঠাকুমাকে আমি টেনে তুলি। ঠাকুমা বলে যে মনে হচ্ছিল ঘুমের ঘরে কেউ যেন তার গলা চেপে ধরছে। আমরা ঠিক করি সারা রাত সবাই এক ঘরে শোব। পরদিন সকালবেলা আমাদের বাড়িতে 2 জন ভদ্রলোক আসে। ওনারা আমাদের পাশের বাড়িতেই থাকেন। ওনারা বলছিলেন, আপনারা কি সারা রাত ঘুমান না নাকি? সারা রাত 7-8 জন মিলে ছাদে নাচানাচি করেছেন। আমরা অবাক হয়ে যাই। আমরা বলি, 7-8 জন মিলে ছাদের ওপর নাচ করছিলাম?
উনি বললেন, হ্যাঁ মশাই হ্যাঁ, নয়তো আবার কি। আর এত পরিমাণে কেউ চেঁচায়, সারা রাত আপনারা চেঁচামেচি করে গান নাচ করেছেন, এভাবে তো রাত্রে ঘুমানো যায় না বলুন। আমরা তো রাত্রিবেলা খাটাখাটনি করে বাড়িতে এসে শুই। আমার বউ বাথরুম করতে উঠে দেখেছে যে আপনারা ছাদের উপর উঠে এরকম কীর্তিকলাপ করছেন। সত্যি বলছি দাদা, আমরা এ সম্পর্কে কিছুই বুঝতে পারলাম না যে আমাদের ছাদের উপর উঠে কে এরকম করছে, কারণ ছাদের দরজা সন্ধে হলেই আমরা বন্ধ করে দিই, আর ছাদ আমাদের 3 তলার ওপর, সুতরাং সেখানে ওইভাবে অত মানুষ ওঠা কোনোভাবেই সম্ভব না। তাও আবার পাইপ বেয়ে সিঁড়ি দিয়ে যাওয়াও কোনোভাবেই সম্ভব না, কারণ সেটি আমাদের ঘরের ভেতর, আর দরজাও আমরা বন্ধ করে দিই। তাহলে ছাদে ওরা কী করছিল বা কারা ছিল? আর এরকমও নয় যে 1-2 মানুষ দেখেছে, সেদিন প্রায় কমসে কম 10 থেকে 12 জন মানুষ এসে একই কথাই বলে গেছে। আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার ঠাকুমা বলে, এই বাড়িতে জিনের উপদ্রব হয়েছে গো, জিন এসে আমাদের এত পরিমাণ বিরক্ত করছে, ওরা চাই আমরা এখান থেকে ছেড়ে চলে যাই। আমাদের অবিশ্বাসী মন কোনোভাবেই এসব জিন ভূত বিশ্বাস করতে চায় না, কিন্তু এটা ছাড়াও বা কী উপায় আছে? শেষে ঠাকুমার কথাতেই আমরা বিশ্বাস করি, কিন্তু এর কোনো উপায় আমাদের কাছে ছিল না। ঠাকুমা নিজেও এর কোনো উপায় বলতে পারছিল না। দিন দিন আমাদের ওপর অত্যাচারের মাত্রা বাড়তেই লাগলো। আবারও সেই ভেদ বমি আরম্ভ হয় আমাদের। এরপর আমার ঠাকুমা মারা যায় হঠাৎ করে বমি করতে করতে, ঠিক আমার দাদুর মতনই। এরপর শুরু হয় আমাদের বাড়িতে মৃত্যু মিছিল। একে একে আমার ছোট 2 বোন মারা যায়। মাত্র 3 দিনের জোরে দুজনেরই একসাথে জ্বর হয়, এবং একদিন আগে আর একদিন পরে তারা মারা যায়। আমি এক ধাক্কায় যেন কেমন হয়ে যেতে থাকি, কারণ আমি আগেই বলেছিলাম আমি আমার বোনেদের ভীষণই ভালোবাসতাম। তাদের এই হঠাৎ মৃত্যু আমাকে পুরো ভেতর থেকে ভেঙে দিয়েছিল। এছাড়া আমার কাকু কাকিমার কথা বাদে দিলাম। তারা নিজেদের ছোট ছোট 2 মেয়ের মৃত্যুতে প্রচণ্ড মূর্ছে পড়েছিল। আমার মা বোনেদের শোকে পাগল হয়ে গিয়েছিল, এবং তিনি নিজের অফিস যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। অশান্তি ঝামেলা কষ্টের পরেও আমাকে ক্লাস 11-এ ভর্তি করা হয়। আমি যেহেতু সায়েন্স গ্রুপে খুব ভালো ছিলাম, তাই জন্য আমাকে ভর্তি করা হয় সায়েন্সে। আমি একদিন স্কুল থেকে ফিরছি, এমন সময় একজন বয়স্ক ভদ্রলোক আমাকে বলে, বাবু কিছু খেতে দেবে? আমি ওনাকে বিস্কুট দিই, যেটা মা দিয়েছিল হালকা খিদে পেলে খাওয়ার জন্য। তিনি আমার হাত থেকে বিস্কুট নেওয়ার সময় ওনার আঙ্গুলের সাথে আমার আঙ্গুলের একটু স্পর্শ হয়। আমাকে তখন উনি বলেন, তোদের বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে বাবা? আমি বললাম, তুমি কি করে জানলে দাদু? উনি বললেন, আমি যে সাধক বাবা, তোর হাতে আমার হাত লাগাতেই আমি বুঝতে পারলাম তোরা কোনো সমস্যায় আছিস। তোর বাড়িতে কি আমাকে নিয়ে যাবি? আমি সম্মত হয়ে ওনাকে আমার বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে ওনাকে উঠোনে বসতে দিয়ে আমি বাড়ির লোককে ডাকলাম। যেহেতু অপরিচিত লোক, তাই জন্য ওনাকে তো আর সরাসরি ঘরে নিয়ে যেতে পারি না বাড়ির লোকের পারমিশন ছাড়া। আমি ভেতর থেকে আমার বাবাকে, কাকাকে, আমার কাকিমাকে আর মাকে 4 জনকে ডেকে নিয়ে আসি। সবাই আসার পর আমরা দেখতে পাই যে উনি উঠোনের এক পাশ থেকে অন্য পাশে কিছু একটা খুঁজছেন। উনি আমার বাবাকে বলেন, কি ব্যাপার, আপনি কি কিছু খুঁজছেন? আপনার কিছু পড়ে গেছে? উনি বললেন, তোদের বাড়িতে তো কালো জাদু করা হয়েছে, এই জন্য বাড়ির মাটিগুলোর ধারে ধারে এরকম খোঁড়া খোঁড়া অবস্থায় কিছু রয়েছে। আমরা লক্ষ্য করলাম, হ্যাঁ সত্যিই বাড়ির আশেপাশে কিছু কিছু জায়গায় উঁচু নিচু এবং খোঁড়া খোঁড়া রয়েছে। উনি একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে বললেন, বাইরে থেকে 2 ছেলে নিয়ে আয়, তোরা এই জিনিসগুলো স্পর্শ করবি না, ওদেরকে বল এই মাটিটা খুঁড়তে। আমি বুড়ো মানুষ, নয়তো আমিই করে দিতাম। ওনার কথা মতো আমার বাবা বাইরে থেকে 2 জন লোক নিয়ে আসে এবং মাটিটা খোঁড়া হয়। মাটি খোঁড়ার পর আমরা যেগুলো দেখতে পাই সেগুলো ছিল এই রকম গোছা গোছা করা মাথার চুল ছোট ছোট পুতুলের করে পুঁতে রাখা হয়েছে। একটা কালো কাচের শিশির মধ্যে খানিকটা ঘি এবং কালো কালো ধরনের কিছু একটা জমাট বাঁধা অবস্থায় মাটির মধ্যে পোতা রয়েছে। এছাড়া রয়েছে
একটা মরা কাক জাতীয় কিছুর মাথার খুলি। এই জিনিসপত্রগুলো দেখে ছেলেগুলো ভয় পেয়ে গেল। যারা খুঁড়তে এসেছিল তারা বলল, আমাদের এতে কোনো ক্ষতি হবে না তো? আপনারা এরকম করে আমাদের এই কাজটা করালেন? বয়স্ক দাদুটি বলল, তোদের কোনো ভয় নেই রে, আমি আছি তো। এই বাড়ির লোকজন যদি এগুলো স্পর্শ করে এদের ক্ষতি হবে, কারণ এদের নাম করেই এগুলো সব পোতা হয়েছে। তোদের কিছু হবে না, চাপ নিস না। তাও তোদের যদি ভয় লেগে থাকে তবে আমি তোদেরকেও তাবিজ দিচ্ছি। আমি যেখানে যেখানে বলবো সেখানে সেখানে ঘুরতে যাবি। এইভাবেই বাড়ির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কালো জাদুর সামগ্রী পেল এবং একদম সর্বশেষে বাড়ির একদম পেছনের আম গাছের তলায় একটা মানুষের মাথার খুলি পেল। মানুষের মাথা বলতে ছোট একটা বাচ্চাই বলতে পারো, তারা মাথার খুলি পেল। সব একসাথে জড়ো করলে যে কোনো সাধারণ মানুষ সেটা দেখে ভয় পেয়ে যাওয়ার জোগাড় হতে পারে। তখন ওই দাদুটি বলল, তোদের বাড়িতে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। এই কালো জাদু তখনই শেষ হবে যখন তোরা 4 জনও মারা যাবি, আর এই কালো জাদুর জন্যই তোদের বাড়ির বাকি সদস্যরা মারা গিয়েছে। ততক্ষণে আশেপাশের সমস্ত মানুষ একত্রে জড়ো হয়ে গিয়েছে। তারা দেখছে যে কিভাবে জিনিসপত্রগুলো খুঁড়ে খুঁড়ে বের করা হচ্ছে। আমার বাবা আর আমার কাকা ওনাকে কাকতে মিনতি করে জিজ্ঞাসা করলেন, এটার থেকে বাঁচার কোনো উপায় আছে কি না, আমাদেরকে বলুন তাহলে। নয়তো আমরা আমাদের 2 বাচ্চাকে হারিয়েছি, আর আমরা 4 জন রয়েছি। একেও যদি আমরা হারিয়ে ফেলি তবে আমরা কোথায় যাব বলুন। তখন উনি বললেন, তোদের বাড়ির ছাদের উপর একটা যজ্ঞ করতে হবে। আর উনি কালো জাদুর সামগ্রীগুলো দেখিয়ে বললেন, এই জিনিসপত্রগুলো ওদের দিয়ে বস্তায় পুড়ে ছাদে নিয়ে আসতে বল। ইতিমধ্যে ওই দাদু নিজের আরও 4-5 জন চেলাকে ওখানে ডেকে নেন ফোন করে। আমার বাবা ওনাকে বলতেই যাবে যে এত ক্রিয়া করার জন্য উনি কত টাকা নেবেন। উনি মনের কথা বুঝতে পেরে বাবাকে বললেন, টাকা পয়সার কথা বলবি তো আমি তোর কোনো কাজই করব না। আমার চেলাদের 5 কিলো করে চাল আর আমাকে 5 দিন দুবেলা খেতে দিস পেট পুড়ে, আর একটা শীতের কম্বল, গরমের লুঙ্গি গামছা দিস। তার বিনিময়ে আমি কাজটা করে দেব। আমরা সবাই রাজি হয়ে যাই। আমাদের বাড়ির বাইরে একটা ছোট্ট চিলেকোঠার মতো ঘর ছিল। ওই দাদু এবং তার চেলারা বলে তারা বাড়ির মধ্যে থাকবে না, তারা ওই চিলেকোঠার মধ্যেই থাকবে। আমরা কেউ কোনোভাবে আপত্তি করি না, উনি ওখানেই থাকেন। যে কদিন কাজ সম্পূর্ণ না হচ্ছে সে কদিন উনি ওই ঘরে নিজে রান্না করে খাবেন। আমাদের ঘরের থেকে উনি কিচ্ছু নেবেন না। এর পরের দিনই ছিল অমাবস্যা। অমাবস্যার রাতে তিনি যজ্ঞ করবেন বলে ঠিক হয়। সেদিন সকাল থেকে আমাদের বাড়িতে পুজোর তোড়জোড় শুরু হয়ে যায়। সন্ধেবেলার মধ্যে সবাইকে বলে দেওয়া হয়েছিল খাওয়া দাওয়া করে বাড়ির লাইট অফ করে ছাদে চলে আসতে। আমাদের বাড়ির আশেপাশে যেসব স্ট্রিট লাইটগুলো জ্বলত সেগুলোর লাইটও অফিস থেকে বলা হয়েছিল সেদিনের মতো যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা বারবার রিকোয়েস্ট করাতে উনি আমাদের আশেপাশে যে 2টো স্ট্রিট লাইট জ্বলত সেটা বন্ধ করে দিয়েছিলেন। তাতে অবশ্য পাড়ার লোকের কোনো অবজেকশন ছিল না, কারণ তারাও দেখেছিল এই কালো জাদুর বিষয়টা। তো যথারীতি যজ্ঞ শুরু হয়। যজ্ঞ শুরু হওয়ার মধ্যেই আমাদের নিয়মকানুন বলে দেওয়া হয়েছিল যে বাড়ির যে 2টি মহিলা অর্থাৎ আমার মা এবং কাকিমা তারা যেন কোনোভাবেই নিজের চুল বন্ধন না করে, চুলটা যেন উন্মুক্ত করে দেয় এবং তারা শাড়ি পরে যেন থাকে, কিন্তু শরীরের কোনো অলংকার যেন না থাকে। শুধুমাত্র শাখা পলাশ সিঁদুর বাদ দিয়ে কানের নাকের কিছুই যেন না থাকে। এবং বাবা কাকা আমাকে বলেছিল আমরা যেন একটা করে শুধুমাত্র হাফ প্যান্ট পরি। আমাদের সবাইকে হাতের মধ্যে 1 মুঠো করে কালো সর্ষে দিয়ে দেওয়া হয়েছিল, আর আমাদের 5 জনকে একটা গণ্ডির মধ্যে আটকে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল কোনো কিছুর বিনিময়ে যেন এই গণ্ডি পার না হই আমরা। আমার ঠাকুমা দাদু 2 বোন কেউ ডাকলেও যেন আমরা না শুনি বা না বেরিয়ে আসি। যজ্ঞ শুরু হয়। প্রথমে আমরা সেই বাচ্চার শব্দ শুনতে পাই। এতটাই তীব্র আওয়াজ হচ্ছিল যে আমাদের মনে হচ্ছিল যেন সর্ষেগুলোকে ফেলে কানে চাপা দিয়ে দিই, কিন্তু আমাদের কোনোভাবেই সর্ষেগুলো হাত থেকে ফেলা চলবে না। তাই জন্য আমরা কোনোরকম দাঁতে দাঁত চেপে বসে থাকি। এরপর আমরা দেখতে পাই যজ্ঞের আগুন থেকে বেরিয়ে আসার শিখার আলোয় এদিক ওদিক ছড়িয়ে রয়েছে
অসংখ্য তারা, আমাদের প্রিয় মানুষও বটে। তারা একটাই কথা বলছে, সর্ষে ফেলে দে। আমরা একে অপরের দিকে তাকাই। আমি যেহেতু সবার ছোট, আমাকে 4 জনের মাঝখানে বসিয়ে রাখা হয়েছিল। আর বাবা মা কাকা কাকি সবাই বলছে, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, কোনো দিকে তাকাবি না, মাথা নিচু করে বসে থাক। এর কিছুক্ষণ বাদে আমার দাদু বলে, ও বড় বউ, ছোট বউ, চা দাও, একটু চা দাও। তবু আমার মা কাকিমা কোনো ভ্রুক্ষেপ না করেই চুপচাপ বসেছিল। এরপর ঠাকুমার গলায় কে যেন বলে ওঠে, হ্যাঁ গো বউরা, তোমাদের শ্বশুরমশাই কখন থেকে না চা চাইছে, এখনই কি ঘাটটা মোটকে দেব? দাও, জলদি চা দাও। এরপর আমার বড় বোন মিনির গলায় বলে, এ বড়দা, চল না কম্পিউটারে গেম খেলবো। আমি বড় বোনের গলার আওয়াজ শুনে পাগলের মতো হয়ে যাই। কিন্তু তখনই আমার বাবা আমাকে বলে, শান্ত হ, ওটা তোর বোন মিনি না, ওটা আত্মা। এরপর ছোট বোন নিমকির গলায় তার বাবা অর্থাৎ ছোট কাকাকে ডেকে বলে, বাবাই, বাবাই, আমাকে বিস্কুট এনে দাও না বাবাই, খুব খিদে পেয়েছে, অনেক দিন বিস্কুট খায় না বাবাই। আমার ছোট কাকা চোখের জল এবং মনের মধ্যে সমস্ত কষ্ট চেপে চুপচাপ থাকে, কোনোভাবেই সাড়া দেয় না। দাদা এভাবে কতক্ষণ চলেছে জানি না। একসময় আমাদের গোলাকার গণ্ডির বাইরে মনে হয় কতগুলো কাটা মানুষের মাথা পড়ে রয়েছে আর যজ্ঞের চারিদিকে ঘুরছে। অনেকগুলো মানুষ যাদের কোনো মাথা নেই, ছেলে মেয়ে নির্বিশেষে তারা ঘুরেই চলেছে। একসময় যজ্ঞ সম্পূর্ণ হয় আর সেই বস্তার মধ্যেকার সব জিনিস অর্থাৎ কালো জাদু করার জিনিসগুলো, সেগুলো সব একে একে ছুঁড়ে ফেলতে থাকে ওই দাদুর এক চেলা। এরপর আমাদেরকে বলে সর্ষে দিয়ে ভর্তি করা হাতগুলোর মুঠ খুলতে অর্থাৎ হাতটা আলগা করতে। আমরা দেখতে পাই আমাদের হাতে একটাও সর্ষে দানা অবশিষ্ট নেই। দাদু বলেন, যদি সর্ষেগুলো থাকতো তবে তোদের বাড়িতে এখনও কালো জাদুর প্রভাব যেত না। সর্ষেগুলো নেই মানে তোদের বাড়ি এখন বিপদমুক্ত। আমি বাড়ির চারিদিকে বন্দি করে দিয়ে যাচ্ছি যাতে কোনো কালো জাদুর প্রভাব না পড়ে। আর তোদেরকে তাবিজও দিয়ে যাচ্ছি, এই তাবিজ টানা 1 মাস পরে থাকবি। আর সেই 1 মাস কড়াভাবে একাদশী পালন করবি। প্রত্যেক শনিবার করে কালো কুকুরদের খেতে দিবি। আর কুকুরদের খেতে দেওয়াটা যতদিন তোরা বেঁচে থাকবি ততদিনই করবি। এরপরেই দাদু যা যা চেয়েছিলেন ওনাকে তাই দেওয়া হয়। ওনাকে আরও বেশি কিছু দেওয়াতে উনি নিতে চান না। এরপর ওনাকে 5 দিন দুবেলা খেতে দেওয়া হয় এবং ওনার পছন্দের জিনিসগুলো ওনাকে দেওয়া হয়। এরপর উনি চলে যান। বর্তমানে বসিরহাটের বাড়িটাতে আমার কাকু কাকিমা এবং বাবা মা রয়েছে। আমি কাজের সূত্রে বর্তমানে ক্যানিংয়ে থাকছি। 6 মাস হলো আর একটা আনন্দের সংবাদ পেয়েছি। সেটা হলো পরবর্তীকালে আমার কাকু এবং কাকিমার যমজ মেয়ে হয়। তারা বর্তমানে আমার বোন মিনি আর নিমকির জায়গাটা হয়তো কোনোদিনই পূরণ হবে না, কিন্তু তাদের কষ্টটা ভোলানোর জন্য আরও 2 বোন আমার এসে গেছে। দাদা, এখন আমরা অনেকটাই ভালো আছি। পরবর্তীকালে আমরা কেউই আর চেষ্টা করিনি যে কে বা কারা আমাদের এত বড় ক্ষতি করলো। আমরা এতটুকু জানি যে আমরা বেঁচে গেছি। এই ছিল আমাদের ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। অনেক বড় হয়ে গেল এবং গুছিয়ে একদমই লিখতে পারিনি, যেটা আমিও জানি। তুমি তোমার মতো করে গুছিয়ে সাজিয়ে নিও। যদি মনে হয় ভৌতিক কথা এটা উপস্থাপনা করার যোগ্য তবে তুমি শুনিও। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা নিও। অনেক অনেক ভালো থেকো দাদা। তোমার ভৌতিক কথা এবং ভৌতিক কথার শ্রোতাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। সত্যি মানুষরা যে কেন ব্ল্যাক ম্যাজিক করে না আমি ভেবে পাই না। একটা মানুষের ক্ষতি করে কি লাভ? মানে এগুলো শুনতে এত খারাপ লাগে যে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। এখনও যারা লাইক কমেন্ট ও শেয়ার করনি তারা করে দিও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ। লিখেছে, পাসপোর্ট আগে থেকেই করা আছে, তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নিয়েছি এবার ভূতের রাজ্যে পাড়ি দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস। লিখেছে, উফ কি ঘটনা শোনালে ভাই, জাস্ট মনটা ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ। থার্ড কমেন্ট করেছে এসকে বশির। লিখেছে, এসে গেছি দাদা। তারপরে কমেন্ট করেছে কাকুলি সর্দার। লিখেছে, চলে এলাম তোমার গলায় ঘটনা শুনতে।
তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয়, লিখেছে খুব ভালো লাগলো। তারপরে কমেন্ট করেছে শেট্টি শাহজাহান, সৌরভ সরকার, সুদীপা দাস, গৌতম বেরা, প্রভাত রাজা, সোমা হালদার, তন্ময়, ইউজার, সুদীপ মান্না, অক্ষয় অধিকারী, রাহুল, গীতা গোস্বামী, রনিত বাগ, সৌমিলি মণ্ডল লিখেছে অনেকদিন পর কমেন্ট করতে পারলাম দাদা, কেমন আছো? বাই দ্য ওয়ে হ্যাপি নিউ ইয়ার, গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার গো। ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, সুমিত ঘোষ, চন্দ্রানী মণ্ডল, ফিশিং লাইফ, কুমারেশ হাজরা লিখেছে দাদা কেমন আছো? আমি খুব মিস করছি শীতের রাতে হাড়হিম করা ভূতের ঘটনা শোনার জন্য। কে কে ভূতের রাজ্যে হারিয়ে যেতে চাও? লাভ ইউ ভৌতিক কথা, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আরও কমেন্ট করেছে বাপন দাস, জয়ন্তশীল, মিষ্টি পাখি, তানভীর রহমান, ভারবেনা বিশ্বাস, গগন দেবনাথ, রঞ্জিত দাস, রনিত বোস, শুভজিৎ বিশ্বাস, অঞ্জনা, নন্দিনী রয়, চুমকি ঘোষ, অপর্ণা দত্ত লিখেছে আজ আমার বার্থডে, তুমি একটু প্লিজ বলো। বিলেটেড হ্যাপি বার্থডে অপর্ণা, আমি আগে দেখিনি। তারপরে কমেন্ট করেছে তারকনাথ চ্যাটার্জি, লিখেছে অমিতদা মকর সংক্রান্তির শুভকামনা, হ্যাপি মকর সংক্রান্তি। থ্যাংক ইউ গো তোমাকেও। তারপরে কমেন্ট করেছে শিব মুভিস, গণেশ মাঝি, আশিস কোলে, বালা রয়, অমিত অধিকারী, পাপিয়া দে, জয়ন্ত, সঙ্গীতা মজুমদার, সন্দীপন হোড়, দীপ ঘোষ, অঙ্কিতা দাস, জয় সাধুকান, শঙ্কর চক্রবর্তী, প্রতনু ব্যানার্জি, মহেশ বিশ্বাস, দেবাঞ্জন রয়, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।